নয়াপাড়া নামে এক গ্রামে আলী নামে এক মৎস্যজীবী ও তার স্ত্রী ফাতেমা, তার মেয়ে হেনা ও বৃদ্ধ মায়ের সঙ্গে বসবাস করত। আলী মাছ ধরে বিক্রি করত, কোনো মতে সংসার চালাতো। গ্রামে ছিল একটি দিঘি, সেখান থেকে অনেক মৎস্যজীবী মাছ ধরত। গরমকাল শুরু হওয়ার সাথে সাথে সেই দিঘিতে মাছের অভাব দেখা দিল। আলী একদিন হতাশ হয়ে বাড়ি ফেরে। ফাতেমা, জানো তো আজও দিঘিতে খুব কম মাছ পেলাম, তাই বেশি টাকাও এলো না। এই যে সামান্য আটা আর একটু ধনে লঙ্কা এনেছি, তুমি চাটনি বানাও আর রুটি তৈরি কর, আমরা তাই খাব। ভাবছি কাল আবারও ভোরে যাব দিঘিতে, হয়তো কিছু বেশি মাছ পাবো। বাবা, এত চিন্তা করিস কেন? আল্লাহ চাইলে সব ঠিক হবে। তুই শুধু এভাবেই মেহনত করে যা। এখনো তো কিছু ঠিক হলো না আম্মাজান, জানি না সামনে কি হবে। বাবা, এভাবে হতাশ হতে নেই। আল্লাহ সবার জন্য আছেন, উনি সব ঠিক করে দেবেন। হ্যাঁ গো, আমারও মনে হয় আম্মাজান ঠিক বলছেন। ভালো খারাপ দিন তো জীবনের অংশ। আপনি চিন্তা করবেন না, আমি তাড়াতাড়ি খাবার তৈরি করে দিচ্ছি। সবাই মিলে খাবার খেলো। আলী ভোরবেলায় দিঘিতে এসে দেখে আরো অনেক লোক মাছ ধরছে। আলে ভাই, যতই ভোরে আসো না কেন, দিঘিতে মাছের অভাব থাকলে আর ততই বা মিলবে। আমার তো মনে হচ্ছে এই দিঘি ছেড়ে আমাদের অন্য কোনো জলাশয় খুঁজতে হবে। হ্যাঁ আরিফ, তা তো ঠিক, কিন্তু তুমি তো জানো আশেপাশের সব গ্রামেই এটাই একমাত্র দিঘি। হ্যাঁ ভাই, সেটাই তো ঠিক, কিন্তু এমন চলতে থাকলে আমাদের মাছ ধরা ছেড়ে অন্য কাজ খুঁজতে হবে। আরিফ চলে গেল। আলী জাল ফেলে মাত্র 3-4টে মাছ পেল, তা বিক্রি করে চাল ডাল নিয়ে বাড়িতে ফিরল। আজও এটুকুই পেলাম, এটা দিয়ে কাজ চালাতে হবে। এ কি আব্বাজান, আজও কি শুধু শুকনো রুটি খেতে হবে? ভালো খাবার খেয়েছি কতদিন আগে। হ্যাঁ না, আজকাল তুই বড্ড বেশি কথা বলছো। চুপচাপ খেয়ে নাও, তোমার পড়াশুনো তো আছে। আব্বাজানের সাথে এভাবে কথা বলার সাহস পাও কোথা থেকে? সবাই খাবার খেলো, এরপর আলী মায়ের কাছে গেল। আম্মাজান, কখনো কখনো আমি নিজে গরিবের জন্য খুব পেরেশান হয়ে যাই। আল্লাহ জানেন আমার এই দুঃখ কবে দূর হবে। তুই চিন্তা করিস না বাবা, তোর আব্বাজান আমার দোয়া সব সময় তোর সাথে আছে। আজ না হোক কাল সব ভালো হবে। তুই শুধু নিরাশটাকে নিজের কাছে ঘেঁষতে দিস না। হ্যাঁ আম্মাজান, তোমার এই কথাগুলোই আমাকে সাহস যোগায় যে আজ না হোক কাল সব ভালো হবে। আলী মায়ের কোলে মাথা রেখে বিশ্রাম নিতে লাগলো। শুনছেন, আম্মাজানের শরীরটা ভালো লাগছে না, আমাদেরকে ওনাকে ডাক্তার দেখাতে হবে। ফাতেমা, তুমি তো জানো দুবেলা খাবার জোগাড় করাই কঠিন, এখন আম্মাজানের চিকিৎসা কিভাবে করবো? চিন্তা করবেন না, আমি পাশের বাড়ির সুলিয়াবার কাছ থেকে 500 টাকা ধার করে এনেছি। এই নিন, আপনি আম্মাজানের চিকিৎসা করান। গুরুজনদের ছায়া থাকা খুব জরুরি, আমি চাই না ওনার কিছু হোক। আলী টাকা নিয়ে মায়ের চিকিৎসা করলো, ওষুধ নিয়ে বাড়ি ফিরলো। আম্মাজান, এই নিন ওষুধ, সময় মতন খাবেন। বাবা, তোমাদের আমার জন্য এত কষ্ট করার দরকার নেই। আমি শুনেছি
ফাতেমা পাশের বাড়ি থেকে ধার করে এনেছে আমার চিকিৎসার জন্য। তোমরা আমার জন্য এত চিন্তা করো না বাবা। খ্রিস্টানে কি আছে আম্মাজান, তুমি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমার জীবনের চেয়ে বড় আমাদের কাছে আর কিছু নেই। এখন বেশি বুঝদার হতে হবে না, শুধু ওষুধ খাও আর তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আম্মাজান আলীর মাথায় হাত রেখে দোয়া করলেন, ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লেন। হ্যাঁ না মা, দেখো তো দাদি এখনো ওঠেনি কেন, যাও তো দেখে এসো, জাগিয়ে বাহিরে নিয়ে এসো, ততক্ষণে আমি সবার জন্য নাস্তা তৈরি করি। ঠিক আছে আম্মাজান, আমি এখনই দাদিকে নিয়ে আসছি। হ্যাঁ না ঘরে গিয়ে দেখে দাদি চোখ বন্ধ করে শুয়ে আছেন। অনেক কষ্ট করে জাগাতে পারল না। ওঠো দাদিমা, অনেক বেলা হয়েছে, আম্মাজান তোমাকে ডাকছেন দাদিমা। হ্যাঁ না ফিরে এসে ফাতেমাকে জানালো যে দাদি উঠছে না। ফাতেমা ঘরে গিয়ে দেখলো আম্মাজান ইন্তেকাল হয়েছেন। আম্মাজান আম্মাজান, আলী তার মায়ের দাফন সম্পন্ন করলো 1 মাস পর। এই ঘরটা দেখলে আম্মাজানের কথা বুট পড়ে পড়ে, তুমি বরং এই ঘরটা বন্ধ করে দাও। হ্যাঁ গো, আপনি ঠিক বলেছেন, আমিও এই ঘরটা বন্ধ করে দিচ্ছি। এই ঘরটা দেখলেই আম্মাজানের কথা খুব মনে করে। মা মায়ের ঘরটি বন্ধ করে দিল। মা, আমার মনে হয় আমার এবার মাছের কাজটা ছেড়ে দেওয়া উচিত। এতে তো ঘর চলছে না, আমার অন্য কাজ করা দরকার। হ্যাঁ গো, আমিও আপনাকে এটাই বলতে চেয়েছিলাম। পরের দিন আলী কাজ খুঁজতে বের হলো, কোথাও কাজ পেল না। ফেরার পথে আরিফের সাথে দেখা। আরে ও আলী ভাই, কোথায় যাচ্ছ? কি বলবো আরিফ ভাই, কাজ খুঁজতে গিয়েছিলাম কিন্তু কোনো কাজ পেলাম না। হ্যাঁ আলী ভাই, মাছে আর কোনো ফায়দা নেই, তাই আমিও মাছের কাজ ছেড়ে শেঠজির দোকানে কাজ নিয়েছি। এখন এখানেই কাজ করি, মোটামুটি টাকা কামিয়ে নিই। এটা তো খুব ভালো কথা আরিফ ভাই। আচ্ছা, এখন আমি চলি। আলী বাড়ি ফিরে ফাতেমাকে সব জানালো। ফাতেমা, অনেক চেষ্টা করলাম কিন্তু কোনো কাজ পেলাম না, কি করবো বুঝতে পারছি না। হ্যাঁ গো, আমি আপনার কথা বুঝতে পারছি, তবে এত নিরাশ হবেন না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, যদি বলেন তো বলি। হ্যাঁ ফাতেমা, বলো। আমি বাপের বাড়িতে খুব ভালো সিঙ্গারা বানাতাম, সবাই আমার হাতের সিঙ্গারা খুব পছন্দ করত। আপনি যদি বলেন আমি ঘর থেকে সিঙ্গারা তৈরি করে দেব, আপনি ভেজে বিক্রি করবেন। আমাদের গ্রামে তো কোনো সিঙ্গারার দোকান নেই, আপনার সিঙ্গারা খুব বিক্রি হবে। একটা চেষ্টা করে দেখা যাক। বিক্রি হবে কিনা তা তো আমি বলতে পারি না ফাতেমা। ঠিক আছে, তুমি আমাকে সিঙ্গারা বানিয়ে দাও, আমি ভেজে দেব। কিন্তু ফাতেমা, তাতেও একটা সমস্যা আছে, আমাদের কাছে তো দোকান খোলার মতো টাকা নেই। হ্যাঁ, এটা আপনি জরুরি কথা বলেছেন। ফাতেমা কিছুক্ষণ ভাবলো। হ্যাঁ গো, আপনার মনে আছে আম্মাজান আমাকে হার দিয়েছিলেন, সোনার হার, ওটা এখনো আমার কাছে আছে। আমরা ওটা বিক্রি করে দিই, সেই টাকা দিয়ে সিঙ্গারার ব্যবসা শুরু করি। না না ফাতেমা, ওটা আম্মাজানের শেষ স্মৃতি, ওটা বিক্রি করতে পারি না। ওই হার আম্মাজানের দোয়া আছে। ওটা তো ঠিক, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার আপনাকে দোকান খোলা। আমাদের ছেলে মেয়ের কথাও তো ভাবতে হবে। আর হতে পারে আম্মাজানের দোয়া হয়তো এই কারণে এখন আমার কাছে আসে, যাতে সেটা আপনার কাজ আসতে পারে। ফাতেমার জেদে আলী গলার হারটি বিক্রি করে দিল। বিক্রি করে সে আলু, তেল, মশলা, কড়াই ইত্যাদি কিনে নিয়ে আসলো। ফাতেমা সিঙ্গারা বানালো। সিঙ্গারা নিন, সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা, একবার খেয়ে দেখুন আমার গরম গরম সুস্বাদু সিঙ্গারা। আলীর দোকানে 2-1 ক্রেতা আসছিল। আলী এতে খুব হতাশ হলো। ফাতেমা, যেভাবে দোকান চলছে
তাতে তো খরচ ওঠাই নয় কঠিন, কোনো ক্রেতাই আসছে না। কোনো ব্যাপার না গো, আমাদের একটু ধৈর্য ধরতে হবে। আল্লাহ চাইলে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। 1 সপ্তাহ কেটে গেল, অবস্থায় একই। একদিন সন্ধ্যায় আলী মায়ের ঘরে গেল। ফাতেমা, আজ আম্মাজানের কথা খুব মনে পড়ছে, আমি আম্মাজানের ঘরে গিয়ে বসি। আলী ঘরে গিয়ে খাটের উপরে বসলো। সে ঘুমিয়ে পড়ল। স্বপ্নে মায়ের দর্শন পেল। আলী বাবা, হতাশ হোস না, আমার রুহ এই ঘরেই থাকে। তুই সিঙ্গারার বস্তাগুলো, বাকি জিনিসপত্র এখানেই এনে রাখ। তুই দেখবি তোর দোকান খুব চলবে। তোর এই মা বস্তা থেকে আলু কখনোই শেষ হতে দেবে না। আলী জেগে ওঠে ফাতেমাকে সব কথা বলল। ফাতেমা আলুর বস্তা, বাকি জিনিসপত্র ও সেই ঘরে রাখলো। পরের দিন আলী দোকান দিলে হঠাৎ করে ভিড় জমে গেল। সন্ধ্যায় সব সিঙ্গারা বিক্রি হয়ে গেল। মাস পর আলীর সিঙ্গারার ব্যবসা অনেক ভালো চলছে। সে ঠেলা গাড়ি সরিয়ে একটা রেস্তোরাঁ তৈরি করেছে। সেখানে সিঙ্গারার সাথে জিলাপি, ফালুদা ও আরো অনেক কিছু পাওয়া যায়। প্রোগ্রাম পর্যন্ত এই আলীর কাজ ছিল না, সিঙ্গারার দোকান খুলে এ তো টাকা কামাচ্ছে। এর দোকানে রোজ এত ভিড় কেন? আজ আমিও একটা খেয়ে দেখি। দোকানে গিয়ে সিঙ্গারা খেয়ে মনে মনে বলল, বিশেষ কিছু তো নেই, নিশ্চয় কোনো জাদু তো না করেছে যার জন্য এত বিক্রি হচ্ছে। আরিফ মনে মনে কুকড়ে যেতে লাগলো। তার স্ত্রীকে চুপি চুপি কথা বলছে, আরিফ লুকিয়ে শুনছে। ফাতেমা, যদি এই ঘরে আম্মাজানের দোয়া না থাকতো, আর এই ঘরে জিনিস না রাখলে যদি তা শেষ না হতো, তাহলে হয়তো আজ এত বড় ব্যবসা আমরা দাঁড় করাতে পারতাম। হ্যাঁ গো, সব আম্মাজানের দোয়া আর আপনার নেক কাজের ফল। ওহ, তাহলে আলীর এই সাফল্যের রহস্য আম্মাজানের ঘরের কারণেই আলী সফল হচ্ছে। ঠিক আছে, আমি এই ঘরেই আগুন লাগিয়ে দেব, না ঘর থাকবে না আলী সফল হবে। পরের দিন রাতে আরিফ গোপনে আলীর মায়ের ঘরে আগুন লাগিয়ে দিল। পালিয়ে গেল সে। আলীর ঘর দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। আলী তার পরিবার নিয়ে বাহিরে এলো। গ্রামের সবাই জড়ো হলো। ভাই আলী, তোমার তো পুরো ঘরটাই পুড়ে গেল, এখন তুমি আমার বাড়িতেই চলো। মোড়ল আলী ও তার পরিবারকে নিয়ে তার বাড়িতেই গেলেন। পরের দিন সন্ধ্যায় পঞ্চায়েত বসলো। রহিমা খালা, আপনি বলুন তো, আপনি কি দেখেছিলেন? কে আলীর বাড়িতে আগুন লাগিয়েছিল? মোড়লজি, আমার ঘরে কিছু শেষ হলে আমি ফাতেমার বাড়ি থেকে নিয়ে আসি। কাল রাতেও আমি বাড়িতে আটা শেষ হয়ে গিয়েছিল। আমি আটা আনতে আলীর বাড়ি যাচ্ছিলাম, তখনই দেখলাম এক লোক হাতে পেট্রোল ও কেরোসিন নিয়ে যাচ্ছে। আমি কিছু বলার আগেই সে আলীর বাড়িতে কেরোসিন তেল ছিটিয়ে আগুন লাগিয়ে পালিয়ে এলাম। আমি জোরে চিৎকার করে বললাম, কে? আরে কে? আমার আওয়াজ শুনে লোকটি ঘুরে তাকালো। আমি তার মুখ দেখে নিলাম। মোড়লজি, ও আরিফই ছিল। কেন ভাই আরিফ, তোমার কিছু বলার থাকলে বলো। আরিফের কাছে কোনো জবাব ছিল না। সে লজ্জিত ছিল। তো ঠিক আছে, আরিফের শাস্তি হওয়া উচিত, একে পুলিশের হাতে তুলে দেওয়া হোক। না না মোড়লজি, আমার ভুল হয়েছে, আমার উপর দয়া করুন, আমাকে মাফ করে দিন। আলী, আমাকে মাফ করে দাও, আমারও ছোট ছোট বাচ্চা আছে, আমি জেলে গেলে তাদের খরচ কে চালাবে? তুমি মাপের যোগ্য নও আরিফ, তোমাকে তো জেলেই যেতে হবে। না মোড়লজি, একে পুলিশের হাতে দেবেন না, এ আমার বন্ধু, আমি মানছি যে সে ভুল করেছে, কিন্তু কোনো ব্যাপার নেই, আমি তাকে ক্ষমা করলাম। এভাবে আলী আরিফকে ক্ষমা করে দিল। আলী তার
জন্য আগের চেয়েও বড় একটি বাড়ি বানালো। আম্মাজানের জন্য আবারও ঘর তৈরি করলো। পরে সে আরিফকে নিজের দোকানে কাজ দিয়ে দিল। গরিব সিঙ্গারা বিক্রেতা আলী তার বন্ধুকে ক্ষমা করে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো।